মাননীয় সংসদ সদস্য এবং আমাদের কথা যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের মাননীয় সংসদ সদস্য জনগণ দ্বারা নির্বাচিত, বিপুল ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য, যিনি মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন, নির্বাচনের পূর্বে থেকে চেষ্টা করে যাচ্ছেন, নির্বাচিত হওয়ার পর থেকেও চেষ্টা করছেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা দেখছি অত্যন্ত পরিকল্পিতভাবে একটি রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা যারা তাদের পরাজয়কে মেনে নিতে পারছেন না, তারাই মূলত এমপি মহোদয়ের এই মহতি কাজে বাধা সৃষ্টি করছেন। রমজান মাসেও বিভিন্ন সময় রমজানের প্রোগ্রামে ইফতারি প্রোগ্রামে ডিস্টার্ব করেছেন। আজকেই এ ধরনের কাজের, আপনারা জানেন যে সংসদীয় অধিবেশন চলেছে দীর্ঘদিন, মাঝখানে গ্যাপ ছিল, আবার বাজেট অধিবেশন শুরু হয়েছে। এই কাজের একটু বিরতিতে মাননীয় সংসদ সদস্য চেষ্টা করেন জনতার পাশাপাশি যে তাদের কথাগুলো শোনার, তাদের অভাব অভিযোগগুলো শোনা, তাদের সমস্যার সমাধানের জন্য কাছে যেতে চান। তারই অংশ হিসাবে আজকে এই টবলক মসজিদে আসরের নামাজ পড়ার কথা। ওখানকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ, মসজিদের কমিটির সদস্যবৃন্দ, তারা মসজিদে নামাজ পড়েই মূলত এমপি মহোদয়ের সাথে কিছু মত বিনিময়ের কথা ছিল। তো তারই অংশ হিসেবে তিনি রেডি হয়ে আসতেছিলেন। তার পূর্বে আমাদের সংগঠনের কিছু কর্মী এমপি সাহেবকে রিসিভ করার জন্য মূলত দাঁড়িয়েছিলেন 4:45টার দিকে। এই আমাদের পরাজিত শক্তি, তার নেতৃবৃন্দ এবং তার কর্মীরা, তাদের সুস্পষ্ট নাম আমাদের কাছে আছে, আপনারা চাইলে আমরা দিতে পারবো। তারা অতর্কিতভাবে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ অপেক্ষা করছিলেন এমপি সাহেবকে রিসিভ করার জন্য, তাদের উপরে শারীরিকভাবে লাঞ্ছিত করে, হামলা করে, এবং 7-8 জন ভাই আহত হয়। বিশেষ করে আমাদের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট হাসানুল বান্না চপল, তাকে উদ্দেশ্য করে, তাকে হত্যার উদ্দেশ্যে আমরা বলবো, অমানসিক তার গায়ে আঘাত করেছে, সারা শরীর লাঠিপেটা করে তিনি হাসপাতালে ভর্তি আছেন। আমরা এই নতুন বাংলাদেশে 24-এর যে আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনের পরে এ ধরনের রাজনৈতিক মবতন্ত্র কায়েম হবে, এটা আমরা কেউই চাই না। যদিও আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে মবের বিরুদ্ধে, দুর্ভাগ্যের বিষয় তার দলের নেতা কর্মীরাই আজকে সব থেকে বড় মব সৃষ্টি করছে। এহেন ঘটনাকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যদি তারা এই কাজ থেকে ফিরে না আসে, তাহলে হয়তো একসময় আমরা আবারও ছাত্র জনতাকে নিয়ে অর্গানাইজ করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব, তখন কিন্তু তারা পালাবার কোনো রাস্তা পাবে না। আমি এতটুকু কথা বলেই আমাদের আজকের এই আপনাদেরকে আহ্বান করেছেন সম্মানিত জাতীয় সংসদ সদস্য, ঢাকা 16 আসন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন। আমি মোহতারাম আমাদের এমপি মহোদয়কে কথা বলার জন্য এই বিষয়ে আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই আজকের ঘটনাটা সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর আমি আমার ভোটারদের সঙ্গে দেখা করার জন্য 17 ফেব্রুয়ারি এই টবলকে গিয়েছিলাম। সেদিনও আমার উপরে আক্রমণ হয়েছিল, সেদিনও ঢিলছোড়া হয়েছিল। তো আমাদের যথেষ্ট সঙ্গী সাথী ছিল, আমরা ইচ্ছা করলে তাদেরকে প্রতিহত করতে পারতাম, পাল্টা আঘাত করতে পারতাম, না করে আমরা চলে আসি। পরবর্তীকালে আবার রমজান মাসে এই ওই মসজিদটার নাম কি না, মল্লিকা মসজিদে আমি আসর নামাজ পড়তে গিয়েছিলাম। সেখানেও আমাকে আটকায় রাখা হয় প্রায় 1 ঘন্টা। মসজিদ থেকে বের হওয়ার পর পুলিশ ছিল, পুলিশ থাকা সত্ত্বেও আমার সহকর্মীদের উপরে আক্রমণ করা হয়, মারধর করা হয়, এবং আমার উপরে ডিম ছোড়া হয়, পুলিশের গায়েও ডিম ছোড়া হয়। সেটা ছিল 8ই মার্চ তারিখে, রমজান মাসে। তো এই পরিস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচনের পর থেকেই এই ঢাকা 16 আসনের যিনি পরাজিত প্রার্থী, তার পক্ষ থেকে আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছি বারবার। আজকের বিষয়টি ছিল, যেহেতু এখন সংসদ চলছে, অন্য কর্মদিবসে কোথাও যাওয়ার সুযোগ হয় না। আমি আজকে শুক্রবার 3 নম্বর ওয়ার্ডের একটা মসজিদে নামাজ পড়েছি। আর এই টবলকের এই
মসজিদে আসরের নামাজ পড়ার কথা ছিল। আসরের নামাজ পড়ে হয়তো নামাজের পরে মুসল্লিদের সঙ্গে দেখা সাক্ষাৎ করব, কুশল বিনিময় করব। এটা একটি অত্যন্ত মানে সাধারণ একটা সামাজিক প্রোগ্রাম, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রামও বলা যায় না। কিন্তু আমি মসজিদে পৌঁছার পূর্বেই আমার সফরসঙ্গী কয়েকজন, তারা একটু সামনে ছিল আমার, আমি রাস্তার এপারে, ওনার রাস্তার ওপারে, ওই টবলোকে প্রবেশ পথে আমি দেখলাম যে তাদেরকে মারধর করা হচ্ছে। আমরা এরকম একটু আলামত পেয়েছিলাম, থানার সঙ্গে একাধিকবার না অনেকবারই যোগাযোগ হয়েছে। দুপুরের আগ পর্যন্ত ওসি ফোন ধরেননি। পরবর্তীকালে ওসির সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা বলল যে হ্যাঁ আমরাও শুনেছি এরকম, আমাদেরকে নিরুৎসাহিত করলো। আমরা নামাজ পড়তে যাব। ডিসি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আমার পেয়ে যোগাযোগ করছি সবগুলো। তাকে বলা হয়েছে আমরা নামাজ পড়ে একটু মুসল্লিদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে চলে আসবো। এই প্রোগ্রাম কনফার্ম করা হয়েছে, কিন্তু তারপরেও আমি মসজিদে পৌঁছার পূর্বেই আমার সামনে যারা ছিল, আমার সহকর্মী, আমাকে সঙ্গ দেওয়ার জন্য মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল। ঘটনাটা হচ্ছে তো 5টার দিকে, 5টার একটু আগ থেকে, 5:15 নামাজ, আমরা সেভাবে যাচ্ছিলাম। তো আমি দূর থেকে দেখলাম যখন মারধর করা হচ্ছে, দেখে আমি আমার গাড়ি আগাইনি, বরং আমি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরে কিছুক্ষণের মধ্যে ওসির পক্ষ থেকে ফোন আসলো, যেখানে না আসা ভালো হবে। আমার পিএসের কাছে ওসি ফোন করলো, তো আমি চলে আসলাম। তার পরামর্শ অনুযায়ী আমরা চাই নেই বড় ধরনের কোনো মসজিদ কেন্দ্রিক কোনো বিশৃঙ্খলা হোক। পরবর্তীকালে যে ঘটনার বর্ণনা যেটা শুনলাম আমি, এবং আমি তো সচক্ষেও দেখেছি যে মারধর যে শুরু হয়েছে, এটাও আমি দেখেছি। তো আমাদের 9 জন লোক আহত হয়েছে, নাম ধরে 9 জন আহত হয়েছে, যারা হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছে। ইসলামী ব্যাংক কার্ডিয়াক হাসপাতালে এখন 4 জন আছে, ভর্তি আছে তারা, এবং বেশ ভালো আহত হয়েছে। তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে, তাদের পিঠে, পায়ে, এই হাতের বাহুতে তাদেরকে মারধর হয়েছে, এবং তাদের কাছ থেকে 4টি মোবাইল ছিনিয়ে নিয়েছে। এবং এই কাজগুলো করেছে এই মন্টু নামে এক ভদ্রলোক আছে এখানে, উনি জুট ব্যবসা করেন, তার নেতৃত্বে নয়ন, আলমগীর, হারুন, মেহেদি, সুমন, সোহেল, নূর সালাম, মুস্তাফিজুর রহমান, মন্টু যার কথা বললাম, তিনি হচ্ছেন এখানকার নেতা, মহানগরীর নেতা। এছাড়াও তাদের অনেক লোক উপস্থিত ছিল, এবং সংখ্যাটা কেউ বলে 400, কেউ বলে 500, 400 থেকে 500। মানে এটাকে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছিল। অথচ প্রোগ্রামটা সকল পর্যায় থেকে বারবার করে কনফার্ম করা হয়েছে শুধু মসজিদে নামাজ পড়তে যাব, আসর নামাজ পড়ে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করে আমি ওখান থেকে ফেরত আসব। কিন্তু তারপরও এরকম একটা নারকীয় যে আক্রমণ, সেটা আমাদের উপরে করা হয়েছে। এবং এটা আমি মনে করি যে এক্ষেত্রে পুলিশের গাফিলতি ছিল, বিশেষ করে রূপনগর থানার পুলিশের যথেষ্ট গাফিলতি ছিল। এবং এরকমও মনে করা যেতে পারে যে এই যে একটা প্লট, এটা একটা প্লটের অংশ হিসাবে বাস্তবায়িত হয়েছে, এবং তার মধ্যে তাদের সহায়তা বা পরামর্শ ছিল। কারণ তাদের এত প্রস্তুতি, তারা এত লোক আছে। ওসি নিজে উপস্থিত ছিল, কিন্তু দূরে ছিল। তারা কিন্তু আমাদের এই লোকগুলোকে উদ্ধার করতে আসে নাই, তারা একটু ফাঁকে ছিল। এবং তারা দেখতেছিল যে এই মসজিদে ঢোকার পথটাকে কিছু লোক আটকায় রেখেছে, বেশ কিছু পরিমাণ লোক। তো যারা আহত হয়েছে এদের মধ্যে অনেকে বয়স্ক লোক আছে, এবং এরা কেউ মারামারি করার লোক না, এরা নিরীহ লোকের মতো মার খেয়েছে। তবে এটা কঠোর নিন্দা জানাচ্ছি, এবং আমি এটা সংসদেও তুলব, পয়েন্ট অফ অর্ডারে সংসদেও তুলব। এটা কঠোর নিন্দা জানাচ্ছি। আমি মনে করি যে বাংলাদেশে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়, তাহলে রাজনৈতিক সহমর্মিতা সহকারে সহাবস্থানের, সহনশীল সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করতে হবে। এবং এই দায়িত্ব সরকারের, এই দায়িত্ব বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরাপত্তা না দিতে পারে একজন নির্বাচিত জনপ্রতিনিধির, তাহলে তারা সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে বিধান করবে? ও সেখানে উপস্থিত ছিলেন,
হয়তো তার সঙ্গে কিছু ফোর্স ছিল, কিন্তু এই ফোর্স অ্যাপ্লাই করেন নাই তিনি। ফোর্স অ্যাপ্লাই না করে তিনি নীরব দর্শকের মতো দেখেছেন। এবং এক পর্যায়ে তিনি যখন দেখেছেন যে আমি যদি যাই, আমার যাওয়ার সময় তখন হয়ে গেছে, কারণ তখন 5টা পার হয়ে গেছে, নামাজ তো 5টায়, হয়তো একটা বিশৃঙ্খলা হবে, এই জন্য তিনি ফোন করে পরামর্শ দিয়েছেন না যাওয়ার জন্য। তো আমি তার পরামর্শ শুনেছি, কিন্তু এই বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আমরা এটা তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ। আমার পরাজিত মানে আমার নির্বাচনের পর থেকে এরা তো যুবদলের সবাই, যাদের নাম বলছি এরা সকলেই যুবদলের, যুবদল এবং 2-1জন ছাত্র দল আছে, কৃষক দল আছে, হ্যাঁ, অধিকাংশ যুবদল। এবং এই মোস্তাফিজুর রহমান মন্টুর তো কোনো মনে হয় পদবি আছে এই মহানগরী কমিটিতে আছে। এবং এই মোস্তাফিজুর রহমান মন্টু যে মল্লিকা মসজিদে যখন আমি দাঁড়িয়ে কথা বলি, মানে আসর নামাজের পর দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করি কুশল বিনিময় রোজার আগে, কারণ আমার ইফতারির দাওয়াত ছিল আমি অন্যখানে ইফতারি করব, তো সেখানে সে বাধা দেয় এবং এক পর্যায়ে আমার কাছে অনুরোধ করেছিল যে স্যার আপনি যদি এখান থেকে এখন চলে না যান তাহলে আমার চাকরি থাকবে না। আমি জিজ্ঞেস করেছিলাম কিসের চাকরি, পরে বুঝলাম দলীয় চাকরি। বুঝতে পেরেছেন? তো মানে এটা তো কল্পনা করা যায় না। তাদের এই যে দখলদারিত্ব, মসজিদ কেন্দ্রিক আধিপত্য, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আধিপত্য, এটি কি দেশের সুশাসনের কথা? এভাবে দেশের সুশাসন কায়েম হবে? এটার জন্য আমরা এই আগস্টের আন্দোলন করেছি, এতগুলো লোক আমাদের জান দিয়েছে, এতগুলো লোক আহত হয়েছে। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? বিএনপি নেতাকর্মীদের বক্তব্য যেটা এইটা তাদের রুটিন ওয়ার্ক, একটা সমাবেশ ছিল আর কি, যেখানে আপনারা মানে কোথায়, রাস্তার মোড়ে সমাবেশ ছিল? ওখানে তাদের প্রোগ্রাম ছিল আর কি। আমাদের এই প্রোগ্রাম ছিল গত শুক্রবার। তারা বলছে আমাদের প্রোগ্রাম আছে, এটা থানার সাথে যোগাযোগ করে থানার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে গত শুক্রবারের প্রোগ্রামটা আমরা স্থগিত করেছি। এবং থানাকে তখনই বলা হয়েছে যে আমরা আগামী শুক্রবারে এই প্রোগ্রাম করব। এটা তাদের একটা অজুহাত, এটা মিথ্যা, সম্পূর্ণরূপে মিথ্যা। লিখিতভাবে তাদেরকে অবহিত করা হয়েছে এবং লিখিত অবহিত করা হয়েছে। একটু যদি স্পষ্ট করতেন, আমরা এখনো পর্যন্ত ক্লিয়ার না আপনার মানে আপনার নেতাকর্মীদের উপর কারা হামলা করেছে, কোন দলের কর্মী। এই তো যাদের নাম বলেছি আমি 9-10 জনের নাম বলেছি। আচ্ছা, আমি আপনাকে বলি, আমি নির্বাচিত হওয়ার পর থেকেই, ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচিত হওয়ার পর থেকেই আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছি। বারবার আমার প্রতিপক্ষ পরাজিত প্রার্থীর লোকদের নিকট হতে আমার উপরে প্রথম আঘাত আসে 17ই ফেব্রুয়ারি ওই টবলোকে, তারপরে হলো 8ই মার্চ, তারপরে হলো আজকে আমার উপরে সরাসরি আঘাত আসেনি, আমি তো ওখানে পৌঁছতেই পারিনি। আমি পৌঁছার আগেই ঘটনা ঘটেছে, আমার যারা সফরসঙ্গী ছিল, যারা আগে গেছে, তাদের উপরে আঘাত করা হয়েছে এবং বেধড়ক পিটানো হয়েছে। তারা পাশেই হসপিটালে ভর্তি আছে, আপনারা যাই দেখতে পারবেন তাদের শরীরে কী পরিমাণ আঘাতের চিহ্ন আছে। এবং এই নামগুলো আরেকবার বলছি: নয়ন, আলমগীর, হারুন, মেহেদি, সুমন, সোহেল, নূর সালাম যুবদল, মুস্তাফিজুর রহমান মন্টু মহানগরী লিডার, মারুফ, এবং এছাড়াও আরও 4 থেকে 500 জন ছিল। সব এই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিভিন্ন ধরনের পদধারী। আপনি একজন সংসদ সদস্য, তো বিগত সময়ে আপনার উপর এরকম হামলার শিকার হয়েছেন, তো আপনি সংসদ সদস্য হিসেবে এরকম হামলার শিকার হচ্ছেন, সরকারের উপর মহলের সাথে আপনার এই বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়? আইনি কোনো সহায়তা নিয়েছেন এই বিষয়ে আমরা মনে হয় ওই সময় সংবাদ সম্মেলন করেছিলাম। আমরা মার্চের 8 তারিখ এটা সংবাদ সম্মেলন করেছিলাম। এইটা পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছিল, ওরা আশ্বাস দিয়েছিল যে আমরা এরপরে আপনার যথাযথ নিরাপত্তা বিধান করব। তারপর থেকে আমি এই 2 থানার মধ্য থেকে, আমি পল্লবী থানা থেকে সবসময় সহযোগিতা পেয়ে এসেছি। আমি যেখানে যাই বললে আমার সঙ্গে পুলিশের গাড়ি থাকে, স্কট থাকে, কিন্তু এখানে আমরা আজকে বারবার যোগাযোগ করা সত্ত্বেও আমরা পুলিশি সহায়তা পাই নাই। না, মামলা আমরা করি নাই। আমরা ভাবছি এই যে ঘটনা ঘটেছে তো আজকে বিকাল 5টায় আসরের নামাজের সময়,
আসর নামাজের পূর্ব মুহূর্তে। হ্যাঁ, টবলক আমি বলি 6 নম্বর সেকশন, এটা তো পল্লবী থানার না, রূপনগর থানার 6 নম্বর সেকশনের টবলক। তার ওই রোড নাম্বারটা কত? টপলক, ওখানে সাইনবোর্ড আছে ইসলামিয়া স্কুলের যে সাইনবোর্ড আছে, মানে ইসলামিয়া হাই স্কুলের যে সড়কটা, ওই সড়কের মাথায়। জি। আর কারো কি question? এবং ওসি সাহেব ওই 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 মানে স্কুলের গেটে দাঁড়ানো ছিলেন, দেখা যায় এটা। না, আমি পল্লবী থেকে সাপোর্ট পাচ্ছি, কিন্তু রূপনগর থেকে পাইনি, আজকেও সাপোর্ট পাইনি। আজকে বারবার আমার পেয়ে যোগাযোগ করেছে যে আপনারা গাড়ি পাঠিয়ে দেন। তারা বলে যে স্বার্থ থাকে পল্লবী এলাকায়, আমরা ওখান থেকে এসকর্ট করবো না। ঠিক আছে, আপনাদের সীমানা থেকে করেন, বলছে আমাদের গাড়ি নাই। আচ্ছা, শুধুমাত্র আপনি হলো মানে নির্দিষ্ট আপনার প্রতিপক্ষ বলছেন, প্রতিপক্ষের কোনো নাম বলেননি বা হলো এটা তো আপনারা সবাই, নির্দিষ্ট আপনার প্রতিপক্ষ কে? আপনারা সকলেই জানেন। মানে আমার পদবী তিনি নাম উল্লেখ করছেন, পদবী উল্লেখ করছেন। আমার প্রতিপক্ষ তো সরকারের একজন মন্ত্রীও, এটা তো আপনি জানেন সকলেই। ওকে, জি, জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ।